নমস্কার, শুরু করছি জিতুস শেয়ারিং। আজকে একটা নতুন বিষয় নিয়ে জিতুস শেয়ারিং এ কাজ করব বলা ভুল, আড্ডা মারব। যদিও সব জিনিসকে, সেটা আড্ডা হোক, খেলা হোক, ঘুম হোক, পড়া হোক, অভিনয় নিয়ে চর্চা হোক, কাউকে নিয়ে ভাবা হোক, সবটাই আমি কাজ হিসেবে ধরি। ওই যে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ডু হোয়াট এভার ডু উইথ ইউর ফুলেস্ট লেজার লাইক কনসেন্ট্রেশন। যে কোনো জিনিস করি না কেন সেটাকে খুব মন দিয়ে এবং কাজের আকারে আমি করে থাকি। আজকে যে জিনিসটা করব সেটা আমার কাছে একটি অতি আশ্চর্য জিনিস। আমাকে বহু মানুষ বহু চিঠি পাঠায়, গিফট পাঠায়। যদিও চিঠি, বই এগুলো আমার খুব পছন্দের, তাই জন্য চিঠি আমার কাছে প্রচুর আসে। এবার থেকে ঠিক করেছি যে নাম যখন জিতুস শেয়ারিং, তাহলে জিতুকে যে চিঠিগুলো লেখা হচ্ছে সেগুলো কেন শেয়ার করব না। নিশ্চিন্তে থাকবেন, আমি কিন্তু আপনাদের যে কনফিডেন্সিয়াল চিঠিগুলো, যেগুলো আপনারা একান্তই আমাকে পড়বার জন্য দেন, সেগুলো কখনোই আমি এই সেগমেন্টে পড়ব না, অথবা সোশ্যাল মিডিয়াতে বা আমার আত্মাকেও জানান দেব না। সেটা আমার কাছে গোপনে আমার মণিকোঠায় জমা রয়েছে। কিন্তু যে চিঠিগুলো না পড়লেই নয়, যে চিঠিগুলো পড়লে হয়তো আপনারাও খানিকটা উদ্বুদ্ধ হবেন, মানুষের প্রতি মানুষের সম্প্রীতি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, টান, আবেগ এখনো যে বর্তমান, তা পরিষ্কারভাবে আমার চোখের সামনে জ্বলজ্বল করে, সেগুলোই আপনাদেরকেও শেয়ার করব। আমি চিঠি লেখকের নাম পড়ব না, আপনারা নিজেরা বুঝে যাবেন। আপনারা নয়, যে লিখেছে সে বুঝে যাবে। সে যদি এবার আমার এই অডিও ভিডিও শুনে জানান দেওয়ার চেষ্টা করে যে এই চিঠিটি আমি লিখেছি, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ আমি চাইবো না তার পারমিশন ছাড়া এই চিঠি পড়ে তার নাম উচ্চারণ করতে অথবা তার নাম তুলে ধরতে। পড়ি, আমার হাতে যে চিঠিগুলো পৌঁছেছে তার মধ্যে থেকে লটারি আকারে আমি একটা চিঠি তুলে নিয়েছি। আজকে একটা চিঠি পড়ব। প্রতি সেগমেন্টে হয়তো একটা করে চিঠি পড়বো, হয়তো প্রতি সেগমেন্টেও নয়, কারণ অনেক বিষয় নিয়ে তো আলোচনা করি। আমরা অপরাজিত পার্ট 3 নিয়ে আসবো, গঠন কাহিনীর অন্য মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো যা আমাকে মোটিভেটেড করে, কিন্তু চিঠির ব্যাপারটাও রাখবো। আজকে সেই চিঠির ব্যাপারে একটা অংশ তুলে ধরছি। মাই ডিয়ারেস্ট ভাই, ভাইফোঁটার পরের দিন গুছিয়ে চিঠি লিখতে বসেছি তোমায়। কত যুগ পরে নিজের মনে নেই, প্রথমেই একটা কথা বলে শুরু করতে চাই। তোমার এফবি টাইমলাইন এবং মেসেঞ্জারে এই কথাটা লিখেছি, তোমার নিশ্চয়ই সময় হয়নি। সেইটাই স্বাভাবিক, আমি কমপ্লেন করছি না মোটেও। তো যা বলছিলাম, তোমার সাথে যোগসূত্রটা কোথায়? আমি আজ 25 বছর হলো বাংলার বাইরে থাকি। আগে মাস্টার ইন মাস কমিউনিকেশন পুনেতে করি, তারপর চাকরি এবং বিবাহ সূত্রে মহারাষ্ট্রের বাসিন্দা। মুম্বাই ইজ মাই সিটি অফ ওয়ার্ক, বাট কলকাতা, মোর স্পেসিফিক্যালি ব্যারাকপুর, ইজ স্টিল মাই হোম। কন্যার সামার ভেকেশনে বাড়ি আসা হয়। আমার বাবার আর আমার একটা রিচুয়াল ছিল, সামার ভ্যাকেশনে যে বাংলা ছবি সব থেকে বেশি মনের খোরাক দেবে, সেই একটি বা দুটি ছবি আমরা দেখতাম। আমার বাবা পেশায় ডাক্তার ছিলেন বটে, কিন্তু উনি মনে প্রাণে সাহিত্য, সঙ্গীত এবং সিনেমার অনুরাগী ছিলেন। আমার সাহিত্য প্রেম, মিউজিক এবং ফিল্ম অ্যাপ্রিসিয়েশন সবটাই বাবার জন্য। 80 এবং 90 দশকে বেড়ে ওঠা যে কোনো সন্তানের মধ্যে যেভাবে রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায় আছেন, আমার মধ্যেও তারা বিরাজমান। কিন্তু একটি জায়গায় আমি হয়তো কিছুটা হলেও এক্সেপশন। আমি যখন খুব ছোট, 9 বা 10 বছর বয়স, তখন আমার বাবা আমাকে পথের পাঁচালী দেখতে দেখতে পণ্ডিত রবিশঙ্করের দেশ রাগের যোগ বোঝালেন উইথ দুর্গাস ডান্স ইন দ্য রেন। একটু বড় হয়ে চারুলতা, ঘরে বাইরে, সীমাবদ্ধ, এইসব সিনেমা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন প্রায় খেলার ছলে করেছি বাবার সাথে। তাই সত্যজিৎ রায় আমার জীবনের ঠিক কতখানি জুড়ে রয়েছে তা আমি যতই বলি কম বলা হবে। যাই হোক, ফিরে আসি 2022-এর সামার ভ্যাকেশনের কথায়। আমি বাড়ি এসেছি আর বাবা আমাকে বললেন, জানিস জিতু কামাল ছেলেটা কে? সে নাকি অভূতপূর্ব কাজ করেছে, চল অপরাজিত দেখে আসি। বহুদিন ধরে বাংলার বাইরে থাকলেও আমি খুব ক্লোজলি বাংলা ইন্ডাস্ট্রি ফলো করি। অনেক দত্তর ফ্যান আমি, কিন্তু সেই মুহূর্তে আমি খুব রেগেছিলাম। সত্যজিৎ রায় নিয়ে ছেলে খেলা, ইয়ার কি? হ্যাঁ, ইয়ার কি পেয়েছে? এইরকম একটা অ্যাটিটিউড ছিল আমার। বাবার ওপর রেগে গেলাম। কোথাকার কোন ছেলে, সে করবে সত্যজিৎ রায়ের বায়োগ্রাফি? সব পিয়ার স্টোরি রিভিউ পড়ে ইমপ্রেস হয়ে যেও না, বললাম বাবাকে।
বাবা বললেন, আহা চল না, নিজে একবার দেখে আসবি, তারপর না হয় রাগ ঝাল মিটিয়ে এফবিতে রিভিউ লিখে আসবি। এই কথাটা আমার বেশ পছন্দ হলো। আমি ক্রিটিক মুড অন করে চলে গেলাম হলে। সিনেমা শুরু হলো। গুড ফ্রেমিং, ক্যারেক্টার স্টাবলিশমেন্ট, অল ইন্ডিয়া রেডিও অ্যানাউন্সমেন্ট, 360 ডিগ্রি ক্যামেরা প্যান, অ্যান্ড আই হেয়ার আ ব্যারিটোন, নমস্কার। বেমালুম ভুলে গেলাম অ্যাক্টিং দেখছি। কে জিতু? কোন একটা নিনি? কিন্তু সশরীরে মিস্টার রে, এতটা মিল। ইনভলভ হয়ে পড়লাম। পাশে রাখা কফির কাপ যেখানকার সেখানেই পড়ে রইল। ইন্টারভেলে মুখ তুলে দেখি বাবা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বলল, তোর এই এক্সপ্রেশনটা দেখবো বলেই বসেছিলাম। বড় গুণী ছেলে, অনেক বড় হবে। আমার বাবা নভেম্বর 29, 2024 গত হয়েছেন। গৃহপ্রবেশ দেখার সময় বাবাকে বড় মিস করলাম। বাবা তোমাকে আশীর্বাদ করে গেছেন, অ্যান্ড আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমার সঙ্গে যে এক আত্মিক যোগ অনুভব করি তার কারণ আমার বাবা। তাই তুমি আমার ভাই, আমার দুষ্টু মিষ্টি ছটফটে ভাই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ব্যারাকপুরের মেয়ে, তাই এক অর্থে আমরা কিন্তু নেভার্স। না না, মজা করছি, স্টক করব না, চিন্তা করো না। তোমাকে একটা বড় থ্যাংক ইউ বলার আছে। লাইভ সেশনে এসে যে তুমি আমার নাম নিয়ে এত আন্তরিকভাবে আমার ফোঁটা অ্যাকসেপ্ট করেছো, এর জন্য আমি যে কতটা আপ্লুত বলে বোঝাতে পারবো না। সকাল থেকে একটু অভিমান হয়েছিল যে তুমি মেসেঞ্জারে আমার ভাই ফোটার উইশ কখনো দেখোনি, কিন্তু লাইভে তুমি আমার সব দুঃখ ঘুচিয়ে দিলে। সত্যি বলছি, কাল বড় ইচ্ছে করছিল তোমায় নিজে গিয়ে ফোঁটা দিতে, নিজে রান্না করে খাওয়াতে। তোমায় আরেকটা কথা না বললেই নয়, তোমাকে কেন্দ্র করে আমরা কয়েকজন লাইক মাইন্ডেড লোকজন কাছে এসেছি। তাদের মধ্যে কিছু মানুষ এমন আছেন যাদের অনলি সোর্স অফ জয় তুমি। সেটা শুধু তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর নও, তুমি মানুষটার সঙ্গে আমরা কিছু দিদি টাইপস ভীষণ ভালোবেসে ফেলেছি তোমায়। তোমার চোখে মুখে হাসি দেখলে আমরা শান্তি পাই। বেশি টায়ার্ড লাগলে চিন্তা করি, ভাবি তুমি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখছো না। জানি তুমি যথেষ্ট সচেতন, কিন্তু দিদিরা এরকমই হয়, তাই না? তারা ভাইদের নিয়ে সব সময় চিন্তিত থাকে। তাই অ্যাট এনি কস্ট টেক কেয়ার অফ ইউর সেলফ ফার্স্ট। তোমার কোনো আইডিয়া নেই তুমি আমাদের ঠিক কতখানি জুড়ে আছো। আরেকটা কথা ভীষণ ইম্পর্টেন্ট, আমি জানি না তোমাকে কে বলেছে জিতু শেয়ারিং মোনোটোনাস। নিজের আর আমার কাছের বন্ধুদের হয়ে বলতে পারি এই সব কথায় কান দিও না প্লিজ। তুমি জানো না কি পরিমাণ ওয়েট করি এক একটা সেশনের জন্য। প্রত্যেকটা শেয়ারিং এ মনে দাগ কেটেছে তোমার চিন্তা, তোমার এক্সপিরিয়েন্সেস, তোমার ফিলোসফি আমাদের অনেক ইনসাইটস দিয়েছে। সর্বোপরি ইট ইজ দ্য চান্স টু নো ইউ বেটার। তাই প্লিজ আমাদের ডিপ্রাইভ করো না। এইটা সিনসিয়ার রিকোয়েস্ট। এই কথাটা রেখো প্লিজ। এবার আসি শেষ কথায়। এতক্ষণ ধরে অনেক বোর করেছি জানি। তোমার সাথে একটি বার দেখা করতে চাই। তোমার জন্মদিনে আসার স্কোপ আমার নেই। অফিসিয়াল ফ্যান মিট হলেও যেতে পারবো না। নভেম্বর 18 আমার বাবার বাৎসরিক কাজ, তারপর অর্থাৎ 19 এবং 20 নভেম্বর আমি বাড়িতে আছি। তখন কি তোমার একটু টাইম হবে? আমি আর আমার বান্ধবী, নাম নিলাম না, আসতে চাই তোমার সাথে দেখা করতে। হাফ অ্যান আওয়ার যদি সময় দাও তাহলেই হবে। বাট উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এনি প্রেশার, কারণ আমরা জানি তুমি এখন ভীষণ বিজি, তাও মনে বড় সাধ। তাই ভাইয়ের কাছে একটা আবদার রাখলাম। কি করে ফর্মালি অ্যাপয়েন্টমেন্ট নেব বলে দাও যদি, তাহলে সেইভাবেই যাব। ওয়ান্স এগেন, যদি সুবিধে হয়, নো প্রেশার অ্যাট অল। আচ্ছা, আজ এইখানেই শেষ করলাম। অনেকক্ষণ ধরে ভুলভাল বকছি। মোস্ট অফ অল প্রায় 20 বছর পর হাতে লেখা চিঠি লিখতে বসলাম। বলেছ পড়তে ভালো লাগে, এবার বোঝো ঠেলা, হও বোর। 7 পাতার চিঠি পড়ে অনেক বাজে কথা বললাম। এবার যাই ভাই, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এর থেকে বেশি কিছু চাই না। অনেক অনেক ভালোবাসা নিও। তোমার দি ড্যাশ দি। ও পিএস, ভাইফোঁটার গিফটে আমার খুব ফেভারিট একটা বই পাঠালাম, আশা করি তোমার ভালো লাগবে। লাভ অলওয়েজ। না, চিঠিটা এখানে শেষ হলো। আমি নাম উচ্চারণ করলাম না, নাম নিলাম না। এই কারণেই নিলাম না, আমি তো তার পারমিশন ছাড়া চট করে একটা চিঠি পড়ে তাকে বিব্রত করতে পারি না। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আমাকে এটার সঙ্গে একটা ভাইফোঁটার গিফট পাঠিয়েছে, একটা বই পাঠিয়েছে, একটা গ্রিটিং কার্ড পাঠিয়েছে। মাই ডিয়ারেস্ট জিতু, হিয়ার্স উইশিং ইউ আ ভেরি হ্যাপি ভাইফোঁটা। দ্য স্মল টোকেন পাঠালাম, অনেক ভালোবাসা নিও। অক্টোবর 25 লেখা 2025
সব থেকে বড় কথা, আমি আনন্দে এতটাই আপ্লুত হয়েছি। আমি আমার কাছে আসা চিঠিগুলো পড়ি, আমার গুজবাম দেয়। প্রত্যেকটা চিঠি, যার যার চিঠি আসে গুজবাম দেয় এই কারণে, চিঠি লেখার যে চল সেটাকে আবারও আমি চেয়েছিলাম শুরু হোক। সেটা একটা একটা করে শুরু হোক, এক 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 করেই তো ১০০-তে পরিণত হয়, ১০০ থেকে ২০০, ২০০ থেকে হাজার লক্ষ কোটি। তারপরে আর গোড়াটার কথা কেউ মনে রাখে না এবং আমরাও মনে রাখিনি, ভবিষ্যতেও মনে রাখবো না। কিন্তু শুরু তো হোক। সব থেকে ভালো লেগেছে যে ভাইফোঁটাও যে চিঠির মাধ্যমে হতে পারে। ভাইফোঁটা মানে এমন তো নয় যে আমার কপালে ফোঁটা দিয়ে ৪টে লাইন কবিতা বলবে তাকেই ভাইফোঁটা বলবে। এই যে এতক্ষণ ধরে ৭টি পাতা ধরে চিঠিটা লেখা, যার চিঠি পড়লাম তার দু একটা শব্দ আমি পড়লাম না, উচ্চারণ করলাম না, কারণ আমি বুঝতে পারিনি। আমি খুব অনেস্ট একজন মানুষ এবং অনেস্টি আমার একমাত্র পুঁজি। এই যে বুঝতে পারিনি সেটাও তো তার কানে পৌঁছলো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো এই রকমভাবে আমি দু একটা করে চিঠি পড়ব। এই চিঠির কিছু অংশ আমি একটু বলে দিই যে হও বোর, আমি মোটেও বোর হইনি। আমি খুবই আনন্দ পেয়েছি বলে এই ভিডিওটার অংশ হিসেবে এই চিঠিটাকে আমি বেছে নিয়েছি। তুমি যখন সত্যজিৎ রায়ের বায়োপিক যেটা বলছো, সেটা সত্যজিৎ রায়ের বায়োপিক নয়, ওটা সত্যজিৎ রায়ের চরিত্রের আদলে অপরাজিত একটি ছবি এবং দ্য মেকিং অফ পথের পাঁচালী, সেটা দেখতে গিয়ে তোমার যে আনন্দ তুমি উপভোগ করেছো এবং আমি যে একটু হলেও তোমাকে এন্টারটেন করতে পেরেছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এটা শুনেও খুব দুঃখ লেগেছে যে তোমার বাবা গত হয়েছেন 29th November 2024-এ। তোমার বাবা যেখানেই থাকুক না কেন তোমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন এবং ডেফিনেটলি আমাকেও আশীর্বাদ করবেন, আমাকেও ভালোবাসা দেবেন, এই আশা আমি রাখি। তুমি অনেক ভালো থাকো, তোমার সন্তানকে নিয়ে ভালো থাকো, তোমার সন্তান অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। বড় হয়ে কি হবে সেটা ম্যাটার করে না আমার কাছে। আমার বাবা মা এটা বলতেন বা এখনো বলে যে আমার ছেলে যেন অনেস্ট হয়, সৎ হয়, আমার ছেলে যেন এমন কোনো কাজ না করে যাতে আমরা অনুশোচনায় ভুগি। ঠিক সেই রকমই আমি বলবো যে তোমার সন্তানও যেন খুব সুন্দর থাকে, মানুষ হোক, মানুষ তৈরি হোক, এতটুকুই বলবো। জিতু শেয়ারিং নিয়ে তুমি যে কথাগুলো বললে, কিছু ক্রিটিক বলেছিল এবং তাদেরকে আমি যে গ্রহণযোগ্যতা দিইনি সেটার প্রমাণ হচ্ছে আমার এই জিতু শেয়ারিং চালিয়ে যাওয়া। আর বাকি রইল চিঠি, যে অংশগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখা করার ব্যাপার। ডেফিনেটলি আমিও চাই আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ভগবান, মানে এই যে দিদি তুমি আমাকে বলছো, ভাই বলছো, তো দিদি ভাইয়ের সম্পর্কটাই তো একটা আত্মিক সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। সেখানে আমার দেখা করতে যাওয়াটাই হচ্ছে আমার একটা বাড়তি পাওনা, তোমাদের দেখা পাওয়া। আমিও চাই, কিন্তু কাজের চাপ, এমন এমন জিনিস ঘটে বা পারিপার্শ্বিক এমন চাপ হয় যে আমি চাইলেও সেটা করে উঠতে পারবো না কাজের জন্য, কাজটাকে ভালোবেসে, অথবা কিছু রেস্ট্রিকশনস আছে তার জন্য। তবে আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমার যারা টিম রয়েছে বা যারা সোশ্যাল মিডিয়া দেখে, জনসংযোগটা করে আর কি, তাদের সঙ্গে কথা বলে আমি একটা মিট আপ প্ল্যানের ডেফিনেটলি চেষ্টা করব। যে বান্ধবীর নাম তুমি বললে তাকেও জানিও, তাকেও আমার অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা। হ্যাঁ, তোমার বইটা ডেফিনেটলি পড়বো। রাগগুলো নিয়ে চর্চা করো, তোমার বাবার যে নেশাটা তোমায় ধরিয়ে দিয়ে গেছে সেইগুলো নিয়ে থেকো। তো আজকে এই পর্যন্তই থাক। বাকি যারা শ্রোতা, বাকি যারা এই ভিডিও অডিও শোনেন, তাদেরকে বলি যে এই রকম চিঠি পড়া সেশন আপনাদের ভালো লাগবে কিনা সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানান। এটা দেখে আমি বুঝতে পারবো, আমার টিম বুঝতে পারবে, আমার দল বুঝতে পারবে, আমার সহকর্মীরা বুঝতে পারবে যে এই চিঠি পড়া ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা। আমি কিন্তু খুব এনজয় করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও কথা হবে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।